নিজের রাজনীতির সঙ্গে জড়িত আছেন সক্রিয়ভাবে এবং জামায়াত ইসলামের সঙ্গে আছেন আপনি। ধর্মীয় দিক থেকে বা জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা জানি যে বিজেপি জাতীয়তাবাদী রাজনীতি করে, হিন্দুত্ববাদী রাজনীতি করে। সেক্ষেত্রে কি মনে হয় প্রভাবটা কি পড়তে পারে? পশ্চিমবঙ্গের এই ফলাফলের প্রভাব কি বাংলাদেশে পড়বে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সহ আলোচক সহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বিষয়টা এখন তো ভারতের নির্বাচন খুবই আলোচিত এবং শুধু বাংলাদেশে না, মনে হয় সারা পৃথিবীতে আলোচনা হবে। বিশেষ করে যেহেতু ওনাদের একটা ভারতের নির্বাচন, ভারতের গণতন্ত্র, এসব নিয়ে অনেক গর্ব অহংকার অনেক কিছু আমরা দেখতাম, শুনতাম, মনে করতে মানুষ বলতো যে মডেল। তো এখন সেই মডেল এখন 95% ভোটের মডেল বা জাল ভোটের মডেল বা হচ্ছে যে এরকম এগুলো এখন আমার মনে হয় সেই অহংকারের যে জায়গা বা গর্বের যে জায়গা, সেটা তারা নিজেরা নিজেদেরকে ধূলিসাৎ করে দিয়েছে আর কি। বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, এখন তাদের বিধানসভার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলতেছেন যে না, এটা জালিয়াতির নির্বাচন, এটা অবিশ্বাস্য নির্বাচন, এটা মানে না। এবং তাদের সেটাকে আবার জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় দল যে অন্যান্য দল তারাও সাপোর্ট দিচ্ছে যে না, এটা ঠিকই আছে, এটাই হয়েছে। তো এখানে কারণও আছে অনেকগুলো। আমরা মনে করি যে বিশ্বাসযোগ্য নির্বাচন যে একটা অনেক জালিয়াতি হয়েছে বা হয়েছে, এরকম কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে যে আমরা বললাম যে 95-96% ভোট কালেকশন, এটা টার্নওভার চিন্তা করতে পারেন আপনি। এবং সেটা যে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে হয়, সবাই ভোট দিয়েছে, কবর থেকে উঠে হোক আর জীবিত হোক আর মৃত হোক, বা হচ্ছে যে আপনার নদী নালা খাল বিল সব কিছু পার হয়ে ডোবা সব পার হয়ে মানুষ আসছে, ভোট দিয়েছে এবং ভোটের সেটা বিজেপি বিজয় হয়ে গেছে। এবং এখানে কিছু নির্বাচন আগে বোঝা যাচ্ছিল যে পরিকল্পিত বা যেহেতু কেন্দ্রীয় সরকার যে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, এবং সেটার জন্য কারণও আছে। আমি মনে করি যে ইতিমধ্যে বাংলাদেশে আলোচিত হচ্ছে যে আমাদের বিগত 17 বছর আমাদেরকে যারা এই ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশে কারচুপির নির্বাচন বা দিনের ভোট রাতে করার যে অভিজ্ঞতা, বা হচ্ছে যে আমিডামি নির্বাচন, বা সেই নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন লোক আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু এখন ভারতে, দিল্লিতে আছেন এবং নরেন্দ্র মোদীর খুব কাছাকাছি আছেন বলে আমার মনে দেখতেছি, আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং সেখান থেকে ট্রেনিং হয়তো পেয়েছেন, হয়তো বিভিন্ন TCTS বা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে জালিয়াতি নির্বাচনে একটা হয়েছে। এবং সেটা বিশেষ করে আমার কাছে আশ্চর্য লাগছে একটা জিনিস, যে SIR যেটা স্পেশাল ইন্টেনসিভ রিভিউর নামে ভোটার লিস্ট থেকে ভোটারদেরকে বাদ দিয়ে দেয়া, এবং সেটা পরিকল্পিত। আপনি দেখবেন যে প্রায় 91 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেইখানে প্রায় 35 লক্ষ হচ্ছে মুসলমান। মুসলমানদের এটা কথিত বা আছে যে তৃণমূল মুসলমানদের ভোট পায়, এবং সে জায়গাতে দেখা যাচ্ছে যে 32 লাখ ভোট এখন তৃণমূল। এর মধ্যে অনেক মৃত ভোটারও ছিল, ভুয়া ভোটারও ছিল 91 লাখ বা 1 কোটি, যেটাই বলি। এখানে একটা বিশেষ কারণ বলছে যে এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের লোক না। পশ্চিমবঙ্গের লোক না কি, তারা হচ্ছে যে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে, এখানে চাকরি বাকরি করে, কার্যক্রম করে, সেই হিসেবে তাদেরকে সেখানে। তাহলে সেই জায়গায় তারা আবার মামলা করে অনেকে ভোটার রায় পেয়েছেন, আবার মামলা এখন পেন্ডিং আছে, কিন্তু এর মধ্যে ভোটটা কিন্তু হয়ে গেছে। যে উদ্দেশ্যে এই কাজটা, এই প্রকল্পটা নেওয়া হয়েছে, সেই প্রকল্পটা বাস্তবায়ন হয়েছে। এখন তারা 32 লাখ ভোটে জিতেছেন, যেটা হয়তো আগে হয়তো 32 লাখ ভোটে হারতেন বা আরও বেশি ভোটে হারতেন। তো সেটা এখন তাদের সাকসেসফুল হয়েছে। এবং এখানে সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হচ্ছে যে এখানে দেখবেন যে বাংলাদেশকে তারা হচ্ছে যে কার্ড হিসেবে ব্যবহার করেছে, এবং বাংলাদেশিদেরকে পুশিন বা পুশব্যাক যেটা বলে, তারা সেটা করার জন্য এটাকে ব্যাপক আকারে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দিবেন। এবং হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে এখন যিনি শুভেন্দু অধিকারীর কথা যদি আমরা বলি, যে পশ্চিমবঙ্গে তার পুরো নির্বাচনী প্রচারণায় বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ বিরোধী, এবং বাংলাদেশে হিন্দুদের উপর নাকি চরম নির্যাতন হচ্ছে, বাংলাদেশিদেরকে খেদাও, এই বিষয়গুলো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, জবাই হচ্ছে, বিভিন্ন ধরনের মিথ্যা এবং তথ্য দিয়ে উত্তেজিত করা, হিন্দুদেরকে উত্তেজিত করা, এবং জাতীয়তাবাদী সেই হিন্দুইজমকে উত্তেজিত করে তারা সেটা নেওয়ার চেষ্টা করেছেন। এখন সেটার পরিণতি কি হচ্ছে আপনি দেখেন। পশ্চিমবঙ্গে এখন যেই ধ্বংসযজ্ঞ হচ্ছে, এবং যেই বাড়িঘর হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, বিভিন্ন ইবাদতখানায় হামলা হচ্ছে, এবং ধরে ধরে লোকজনকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে রাস্তায়। তো এগুলো তো আসলে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে খুব উচ্চকিত ছিলেন বা আছেন, তারা বাংলাদেশে কিছু না হইলেও সেটাকে বড় আকারে দেখেন, প্রচার করেন।
যদিও 5ই আগস্টের পরে জামাত ইসলামী বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছে, প্রোটেকশন দিয়েছে, এবং সেটা বিভিন্নভাবে তারা স্বীকার করেছে এবং বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছে যে আমাদেরকে যদি তারা পাহারা না দিত তাহলে সেক্ষেত্রে হচ্ছে হয়তো আমরা সংকট ফিল করছিলাম। কিন্তু সে জায়গায় এখন মুসলমানদের যে পরিণতিটা এখন ভোগ করতে হচ্ছে পশ্চিমবঙ্গে, যে নির্যাতনটা হচ্ছে মুসলমানদের উপর, আমার দৃঢ় বিশ্বাস যারা গণতন্ত্র বা অধিকার সংখ্যালঘুদের অধিকার নিয়ে যারা কথা বলেন তারা এখন পশ্চিমবঙ্গের নিয়েও সেইভাবে কথা বলা উচিত এবং সবারই কথা বলা উচিত। কারণ হচ্ছে যে এই যে সেখানে যে মুসলমানদের উপর যে নির্যাতনটা হচ্ছে, বিভিন্ন মসজিদ ভাঙা হচ্ছে, বিভিন্ন ইবাদতখানায় হামলা হচ্ছে, এটা তো কোনোভাবে কাম্য না। দলীয়ভাবে কি আপনারা কোনো এই বিষয়ে কথা বলেছেন? আমাদের দলীয়ভাবে অবশ্যই সেটার অবস্থান ব্যক্ত করবেন এবং আমাদের সেখান থেকে আমরা বিভিন্নভাবে আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আমরা অবশ্যই এটা প্রতিবাদ জানাবো। আমরা মনে করি ভোট হয়েছে, তারা কে ক্ষমতায় যাবেন কে যাবেন না সেটা তাদের ইন্টারনাল বিষয়, সেটা নিয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু সেটাকে পুঁজি করে যদি আজকে মুসলমানদের উপর নির্যাতন হয়, মুসলমানদের উপর হামলা হয়, তাদেরকে এখন বা আবার এই কথা আজকে আপনি দেখবেন যে বাংলাদেশে আশ্চর্যজনক, বাংলাদেশে দেখবেন যে আমাদের পলাতক বন্ধু যারা আছেন তারা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা উচ্চকিত এবং শুভেন্দু অধিকারীর সেই ভিডিও বক্তব্যগুলো তারা এখন ভাইরাল করার চেষ্টা করতেছেন। শেখ হাসিনা আবার ফিরে আসতেছেন, শেখ হাসিনাকে ফিরে মানে ইয়ে করবেন, আওয়ামী লীগ চলে আসতেছে। তো এরকম আমরা দেখতাম যে আগেও ওই ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমাদের বিএনপির অনেকেই মানে কোর্ট সাজায় যে তাদেরকে ক্ষমতায় এনে দেবে, এই করবে, সেই হবে। কিন্তু ওই 17 বছর পার হয়ে গেছে, সেটা আর হয় না। এরকম অলিক স্বপ্ন বা কল্পনা করে লাভ নাই। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, এখানের ক্ষমতা এখানকার জনগণই নির্ধারণ করবে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে মানে দমন পীড়ন করে যারা ফেসিস্ট 17 বছর শাসন করেছে তারা ফিরে আসবে, জনগণ বসে বসে দেখবে, সেটা হবে না। তবে আকাশ আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই যে অমিত শাহ সম্প্রতি বলেছেন যে শুধু নাম কাটা নয়, তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা হবে। আপনার কাছে কি মনে হয় যে তাদেরকে বাংলাদেশের দিকে আবার ঠেলে পাঠানো হবে? আমি মনে করি এখন এই নির্বাচনের ফলে যে বিজেপির যেই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে পূর্ববর্তী যে অবস্থান বা বক্তব্য বা সে যদি ক্ষমতায় আসার পরে যদি পরিবর্তন না হয়, যদি সেই তার যে স্ট্যান্ড সেটাই যদি অব্যাহত থাকে এবং বিজেপি ইতিমধ্যে বিজেপির বিভিন্ন জায়গায় তো এনআরসির নামে তারা যেভাবে নাগরিকদেরকে বিভিন্ন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা কারা নাগরিকত্ব আইন দিয়ে যেভাবে ওখানকার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার যে উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটাকে যদি কার্যকর করতে পারে এবং কার্যকর করে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা টেনশনের কারণ। আমার মনে হয় আমাদের বর্তমান সরকার বা বিরোধী দল যারা আছেন, সিভিল সোসাইটি সবাই মিলে এই বিষয়টাকে, যেহেতু এটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল থ্রেট হইতে পারে, সিকিউরিটি থ্রেট হইতে পারে এবং বাংলাদেশের আনস্টেবিলিটি তৈরি হতে পারে, তাহলে সেই জায়গাতে অবশ্যই সবাই মিলে এটাকে ডিল করা উচিত এবং কাজ করা উচিত।